পৃষ্ঠা ১৫৬ ১৪ মোগল সাম্রাজ্য মুঘল এম্পায়ার ১৫২৬ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত ইতিহাসের মূল বিষয়বস্তু মোগল আফগান প্রতিদ্বন্দ্বিতা। প্রথম পানিপথের যুদ্ধে যার সূচনা, দ্বিতীয় পানিপথের যুদ্ধে তার পরিসমাপ্তি। প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাবর ভারতে মোগল সাম্রাজ্যের সূচনা করেন। এই ঘটনার সঙ্গে সঙ্গে শুরু হয় ভারত ইতিহাসে এক নতুন অধ্যায়। সুলতানি যুগে বারংবার চেষ্টা করেও মঙ্গলরা ভারতে রাজ্য স্থাপন করতে পারেনি, কিন্তু তৈমুরের এক বংশধর বাবর ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বাবরের প্রতিষ্ঠিত সাম্রাজ্য মোগল সাম্রাজ্য নামে পরিচিত হলেও বাবর কিন্তু মঙ্গল বা মোগল ছিলেন না। আসলে তিনি ছিলেন চাগতাই তুর্কি বংশোদ্ভূত। চাগতাই তুর্কি নামটি এসেছে বিখ্যাত মঙ্গল বীর চেঙ্গিজ খানের দ্বিতীয় পুত্র চাগতাই এর নাম থেকে। মায়ের দিক থেকে বাবরের সঙ্গে চেঙ্গিজ খানের সম্পর্ক ছিল, সুতরাং বাবরের দেহে তৈমুর ও চেঙ্গিজ উভয়েরই রক্ত প্রবাহিত ছিল। ১৪৮৩ খ্রিস্টাব্দে বাবরের জন্ম হয়। তাঁর পিতা উমর শেখ মির্জা ছিলেন মধ্য এশিয়ার ফারঘানা রাজ্যের শাসক। ১৪৯৪ খ্রিস্টাব্দে তিনি মাত্র ১১ বছর বয়সে ফারঘানা রাজ্য লাভ করেন। তিনি পরপর দুবার সমরখন্দ অধিকার করতে ব্যর্থ হন। পৈতৃক রাজ্য ফারঘানাও তাঁর হস্তচ্যুত হয়, কিন্তু এই ভাগ্য বিপর্যয়ের মধ্যেও তিনি তাঁর পূর্বপুরুষ তৈমুরের মতো ভারত বিজয়ের স্বপ্ন দেখতেন। ১৫০৪ খ্রিস্টাব্দে তিনি কাবুল অধিকার করেন, কিন্তু সমরখন্দ দখলের তৃতীয় প্রচেষ্টাও ব্যর্থ হওয়ায় তিনি ভারতের দিকে রাজ্য বিস্তারের পরিকল্পনা করেন। ১৫৫৬ খ্রিস্টাব্দে আকবরের ক্ষমতারোহণের মাধ্যমে মোগল সাম্রাজ্যের ধ্রুপদী যুগ শুরু হয়। আকবর ও তাঁর ছেলে জাহাঙ্গীরের শাসনামলে ভারতে অর্থনৈতিক প্রগতি বহুদূর অগ্রসর হয়। আকবর অনেক হিন্দু রাজপুত রাজ্যের সঙ্গে মিত্রতা করেন, কিন্তু রাজপুত রাজ্য উত্তর পশ্চিম ভারতের মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখে, কিন্তু আকবর তাদের বশীভূত করতে সক্ষম হন। মোগল সম্রাটরা মুসলিম ছিলেন, তবে জীবনের শেষের দিকে শুধুমাত্র সম্রাট আকবর ও তাঁর পুত্র সম্রাট জাহাঙ্গীর নতুন ধর্ম দিন ই ইলাহির অনুসরণ করতেন। মোগল সাম্রাজ্য স্থানীয় সমাজে হস্তক্ষেপ করত না, তবে প্রশাসনিকভাবে এসবের মধ্যে ভারসাম্য রক্ষা করা হতো। অনেক বেশি কাঠামোগত কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করা হয়। মোগল শাসন আমলে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন গোষ্ঠী যেমন মারাঠা, রাজপুত ও শিখরা সামরিক শক্তি অর্জন করে। শাহজাহানের যুগে মোগল স্থাপত্য তার স্বর্ণযুগে প্রবেশ করে। তিনি অনেক স্মৃতিসৌধ, মসজিদ, দুর্গ নির্মাণ করেন, যার মধ্যে রয়েছে আগ্রার তাজমহল, মতি মসজিদ, লালকেল্লা ও দিল্লির জামে মসজিদ। আওরঙ্গজেবের শাসনকালে মোগল সাম্রাজ্যের সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। শিবাজি ভোসলের অধীনে মারাঠাদের আক্রমণের ফলে সাম্রাজ্যের অবনতি শুরু হয়। আওরঙ্গজেবের সময় দক্ষিণ ভারত জয়ের মাধ্যমে ৩.২ মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল মোগল সাম্রাজ্যের অন্তর্গত হয়। ১. বাবর ১৫২৬ থেকে ১৫৩০ খ্রিস্টাব্দ। বাবরের প্রকৃত নাম মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ভারতের রাজ্য স্থাপন পরিকল্পনা সফল করতে বাবরকে একের পর এক নানা বাধা বিঘ্ন অতিক্রম করতে হয়। তিনি ভারত উপমহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি তৈমুর লঙ্গের সরাসরি বংশধর এবং মাতার দিক থেকে চেঙ্গিজ খানের বংশধর ছিলেন। তিনি মির্জা উমর শেখ বেগ
এর পুত্র এবং তৈমুরি শাসক উলুগ বেগের প্রপৌত্র ছিলেন। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র মির্জা হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। পানিপথের যুদ্ধে তিনি প্রথম কামানের ব্যবহার করেন। তাঁর প্রখর রণকৌশলের কাছে হার মানে ইব্রাহিম লোদি। তিনটি প্রধান যুদ্ধে সাফল্য অর্জন করার পর বাবরের স্বপ্ন সফল হয়। এই তিনটি যুদ্ধ হল পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ ও ঘরঘরা যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দ। বাবরের ভারত আক্রমণের প্রথম সুযোগ আসে যখন ইব্রাহিম লোদির বিক্ষুব্ধ একটি গোষ্ঠী ইব্রাহিম লোদিকে শায়েস্তা করার উদ্দেশ্যে বাবরকে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণে সাড়া দিয়ে বাবর প্রথম লাহোর অধিকার করেন, পৃষ্ঠা 157। এরপর তিনি পাঞ্জাব অধিকার করে 1526 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধে অবতীর্ণ হন। ইব্রাহিম লোদি এই যুদ্ধে পরাস্ত হন। বাবরের সামরিক দক্ষতা ও শৌর্যবীর্যের প্রমাণ পানিপথের প্রথম যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে মোগল সাম্রাজ্য বিস্তারের প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ হলেও এর দ্বারা বাবরের ভারত বিজয় সম্পূর্ণ হয়নি। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দ। আফগান সামরিক নেতারা ও রাজপুত বীর মহারানার সঙ্গ বন্ধনী শুরু রানা সংগ্রাম সিংহ বন্ধনী শেষ ছিলেন বাবরের সাম্রাজ্য বিস্তারের পথে প্রধান অন্তরায়। পানিপথের যুদ্ধের পর রানার সঙ্গ এর সঙ্গে বাবরের সংঘর্ষ ছিল অনিবার্য। রানার সঙ্গ ইব্রাহিম লোদির চেয়ে অনেক শক্তিশালী ছিলেন। কিছু কিছু আফগান দলপতি তাঁর সঙ্গে যোগ দেন। এই বিপদের দিনেও কিন্তু সমস্ত আফগান দলপতি তাঁর সঙ্গে হাত মেলাননি। 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে রাজপুতদের চরম পরাজয় ঘটে। খানুয়ার যুদ্ধ পানিপথের যুদ্ধের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, কেননা ভারতে মোগল সাম্রাজ্য বিস্তারের সবচেয়ে বড় বাধা ছিল এই রাজপুতরা। সুতরাং তাদের পরাজয়ের ফলে বাবরের কাজ অনেক সহজ হয়ে যায়। তাঁর সাম্রাজ্যের ভিত দৃঢ়ভাবে স্থাপিত হয়। ঘরঘরার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দ। এরপর বাবর আফগান দলপতিদের দমন করতে মনস্থ করেন। বাংলা ও বিহারের আফগান দলপতিদের শায়েস্তা করতে তিনি ঘরঘরা ও গঙ্গা নদীর সঙ্গমের কাছে একটি প্রান্তরে মিলিত হন। 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধে তিনি আফগানদের সম্পূর্ণরূপে পরাস্ত করে উত্তর ভারতের কিছুটা এলাকা দখল করেন। তাঁর সাম্রাজ্য অক্ষ নদী থেকে ঘরঘরা নদী পর্যন্ত ও হিমালয় পর্বত থেকে গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃত ছিল। অবশ্য এর মধ্যে কিছু কিছু জায়গায় তাঁর কর্তৃত্বের বন্ধন ছিল খুব শিথিল। বাবর তাঁর সাম্রাজ্য দীর্ঘদিন ভোগ করতে পারেননি। এমনকি এই নবপ্রতিষ্ঠিত সাম্রাজ্যকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য কোনো শাসন ব্যবস্থাও তিনি চালু করতে পারেননি। 1530 খ্রিস্টাব্দে মাত্র 47 বছর বয়সে বাবরের মৃত্যু হয়। বাবরের আত্মকথা তুজুক-ই বাবরি বা বাবরনামা তুর্কি ভাষায় লেখা। বইটি পড়লে জানা যায় বাবর ছিলেন প্রকৃত প্রেমী। ভারতের বিভিন্ন বইটি পড়লে জানা যায় বাবর ছিলেন প্রকৃতি প্রেমী। ভারতের বিভিন্ন গাছ, ফুল, ফল, পশু পাখির বর্ণনা তিনি রেখে গেছেন এই বইটিতে। বইটির বৈশিষ্ট্য হচ্ছে তিনি নিজের দোষ ত্রুটি অত্যন্ত সততার সঙ্গে লিখে গেছেন। সহজ সরল ভাষায় সমসাময়িক স্থান, কাল ও পাত্রের বিবরণ তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অসম সাহসী যোদ্ধার মধ্যেও যে একটি কবি মন লুকিয়েছিল তা এই বইখানি না পড়লে বোঝা যায় না। হুমায়ুন 1530 থেকে
1540 খ্রিস্টাব্দ এবং 1555 থেকে 1556 খ্রিস্টাব্দ। হুমায়ুনের প্রকৃত নাম নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। বাবরের মৃত্যুর পর হুমায়ুন 1530 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, কিন্তু তিনি যে জটিল সমস্যা ও পরিস্থিতির সম্মুখীন হন তা মোকাবিলা করার যোগ্যতা তাঁর ছিল না। দিল্লির শিশু রাষ্ট্রের ভিত ছিল খুবই দুর্বল, তখনও কোনো শাসন ব্যবস্থা গড়ে ওঠেনি, আর্থিক অবস্থাও ভালো ছিল না। আফগান দলপতিরা পরাজিত হলেও ক্ষুব্ধ ও নিজেদের ঋতগৌরব পুনরুদ্ধারে বদ্ধপরিকর ছিলেন। এই অবস্থায় হুমায়ুন তাঁর পৈতৃক সাম্রাজ্য নিজ ভাইদের সঙ্গে ভাগ করে নিয়ে উদার চিত্তের পরিচয় দিলেও রাজনৈতিক বিজ্ঞতার পরিচয় দেননি, কারণ এর ফলে বাবরের সাম্রাজ্যের অনৈক্য সূচিত হয়। যাই হোক, হুমায়ুনের দুর্বলতা ও অযোগ্যতার সুযোগ নিয়ে ভারতের রাজনৈতিক প্রাধান্য স্থাপনের প্রশ্নকে কেন্দ্র করে আবার মোগল আফগান প্রতিদ্বন্দ্বিতার সূত্রপাত হয়। এই প্রতিদ্বন্দ্বিতা 1530 থেকে 1540 খ্রিস্টাব্দ পর্যন্ত 10 বছর স্থায়ী হয়। এই সময়ের মধ্যে হুমায়ুন মালয়, গুজরাট ও বাংলায় নিজ ক্ষমতা প্রতিষ্ঠা করার ব্যর্থ প্রচেষ্টায় ব্রতী হন। তিনি বিহারের শাসনকর্তা শেরশাহর সঙ্গে এঁটে উঠতে পারেননি। শেরশাহ তাঁকে পরাস্ত করে ভারতবর্ষ থেকে বিতাড়িত করেন। এর ফলে ভারতে আফগান শক্তির পুনরুত্থান এবং মোগল সাম্রাজ্যের সাময়িক বিলুপ্তি ঘটে। 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত শেরশাহ সম্পূর্ণ স্বাধীনভাবে রাজত্ব করতে থাকেন। এরপর 1545 থেকে 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত 10 বছর এক প্রকার রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়। শেরশাহর বংশধররা অপদার্থ ছিলেন, ফলে আফগান পুনরুত্থানও স্বল্পস্থায়ী হয়। 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন সাফাভি রাজবংশের সহায়তায় 15 বছর পরে সেগুলি পুনরুদ্ধার করেন। দিল্লির সিংহাসন পুনরাধিকার করার ফলে মোগল সাম্রাজ্য নবজীবন লাভ করে। শেরশাহ সুরি 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ। পূর্বজীবন। শেরশাহর আসল নাম ছিল ফরিদ। তিনি সম্ভবত 1472 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাসান ছিলেন সাসারামের জায়গিরদার। ফরিদের বাল্যজীবন সুখের ছিল না। বিমাতার কোপে পড়ে তিনি সাসারাম ছাড়তে বাধ্য হন। পিতার মৃত্যুর পর তিনি সাসারামের জায়গিরদার রূপে নিজ অধিকার প্রতিষ্ঠা করেন। 1522 খ্রিস্টাব্দে তিনি বিহারের শাসনকর্তার অধীনে চাকরি গ্রহণ করেন। পৃষ্ঠা 158। এই সময় তিনি স্বহস্তে একটি বাঘ মেরে কোট শের খান আনকোট উপাধি পান, কিন্তু তাঁর শত্রুরা তাকে সাসারাম ছাড়তে বাধ্য করেন। তখন তিনি বাবরের অধীনে চাকরি করেন। বাবরই তাঁকে সাসারাম ফিরিয়ে দেন। ক্ষমতা বৃদ্ধি ও রাজ্য বিস্তার। এরপর শের খান দ্রুত গতিতে শক্তি সঞ্চয় করতে শুরু করেন। বিহারের শাসনকর্তা জালাল খান নামে মাত্র বিহারের অধীশ্বর ছিলেন। আসল ক্ষমতা ছিল তাঁর অভিভাবক শের খানের হাতে। চুনার দুর্গ অধিকার করে শের খান আরও ক্ষমতা বৃদ্ধি করলে জালাল খান উদ্বিগ্ন হয়ে ওঠেন। তিনি বাংলার সুলতান মামুদ শাহর সঙ্গে মৈত্রী সূত্রে আবদ্ধ হয়ে শের খানকে বাধা দিতে চেষ্টা করেন, কিন্তু শের খান তাদের সুরজগড়ের যুদ্ধে পরাস্ত করে বিহারে নিজ ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেন। এরপর থেকে শের খানের অগ্রগতি ছিল অব্যাহত। হুমায়ুন যখন গুজরাটে বাহাদুর শাহের সঙ্গে যুদ্ধে ব্যস্ত ছিলেন, তখন তিনি বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন। হুমায়ুন কিন্তু গুজরাট ও মালয় থেকে ফিরে তাঁকে বাধা দেওয়ার পরিবর্তে আগ্রায় অযথা সময় কাটাতে থাকেন। সেই সুযোগে শের খান আবার গৌড় আক্রমণ করেন। তখন হুমায়ুন অবস্থার গুরুত্ব উপলব্ধি করে তাঁকে বাধা দেওয়ার জন্য অগ্রসর হন, কিন্তু পথিমধ্যে তিনি চুনার দুর্গ আক্রমণ করে অযথা সময় নষ্ট করে শের খানকে বাংলার উপর পুরোপুরি প্রাধান্য বিস্তারের সুযোগ করে দেন। এরপর শের খান রোটাস দুর্গ দখল করেন।
হুমায়ুন তখন বাংলার দিকে অগ্রসর হয়ে গৌর অধিকার করেন। শের খান হুমায়ুনের সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ না হয়ে বিহার ও জৌনপুর দখল করে কনৌজের দিকে অগ্রসর হন। এই অবস্থায় হুমায়ুন বাংলা পরিত্যাগ করে আগ্রা অভিমুখে রওনা হলে শের খান তাঁকে চৌসার যুদ্ধে পরাস্ত করেন। এর ফলে শের খান কার্যত কনৌজ থেকে আসাম ও হিমালয় থেকে ঝাড়খণ্ড ও বঙ্গোপসাগর পর্যন্ত বিরাট এলাকার অধীশ্বর হন। এরপর তিনি শেরশাহ উপাধি গ্রহণ করেন। হুমায়ুন আবার শেরশাহর সঙ্গে 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু এই যুদ্ধে আবার পরাজিত হয়ে পালিয়ে গিয়ে তিনি পরবর্তী 15 বছর ভবঘুরের জীবনযাপন করতে বাধ্য হন। এরপর শেরশাহ পাঞ্জাব ও মালয় দখল করেন। রাজপুতদের পরাজিত করে তিনি রাইসিন দুর্গও দখল করেন। ইতিমধ্যে পাঞ্জাবের শাসনকর্তা সিন্ধু ও মুলতান জয় করেন। মারোয়ার রাজপুত রাজা মালদেব তাঁর কাছে পরাজিত হন। এরপর আজমির থেকে আবু পর্যন্ত সমগ্র এলাকা তাঁর করতলগত হয়। অবশেষে তিনি কালিঞ্জর দুর্গ আক্রমণ করার সময় এক বিস্ফোরণের ফলে মৃত্যুমুখে পতিত হন। শেরশাহর শাসন ও রাজস্ব ব্যবস্থা। শেরশাহ এর রাজত্বকাল মাত্র 5 বছর স্থায়ী হলেও শাসক হিসেবে তিনি অক্ষয় কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। অনেকের মতে বিজেতা অপেক্ষা দক্ষ শাসক হিসেবেই শেরশাহর রাজত্বকাল অধিক গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক কিন এর মতে কোনো সরকারই, এমনকি ব্রিটিশ সরকারও শেরশাহর মতো শাসনকার্যে বিজ্ঞতার পরিচয় দিতে পারেননি। ভিনসেন্ট স্মিথ, ডক্টর কানুনগো, ঈশ্বরী প্রসাদ প্রমুখ ঐতিহাসিকও শেরশাহর শাসন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। শেরশাহর শাসন ব্যবস্থার মধ্যে চিরাচরিত ভারতীয় শাসনের, তা সে হিন্দু বা মুসলমান যাই হোক না কেন, বৈশিষ্ট্যও যেমন দেখা যায়, তেমনি কোনো কোনো ক্ষেত্রে তিনি উদ্ভাবনী শক্তিরও পরিচয় দিয়েছেন। শাসন ব্যবস্থা। শেরশাহর শাসন ব্যবস্থায় রাজাই ছিলেন সর্বেসর্বা, কিন্তু সমস্ত ক্ষমতা তাঁর হাতে কেন্দ্রীভূত থাকলেও তিনি স্বেচ্ছাচারী ছিলেন না। প্রজাদের সুবিধা অসুবিধা ও ইচ্ছা অনিচ্ছার দিকে তাঁর তীক্ষ্ণ দৃষ্টি। শাসনের সুবিধার্থে তিনি সমস্ত রাজ্য 47টি সরকারে ও প্রতিটি সরকার কয়েকটি পরগনায় বিভক্ত করেছিলেন। শাসন কাঠামোর সর্বনিম্ন স্তরে ছিল গ্রাম। সরকারের শাসনভার ছিল শিকদারানের ওপর। প্রত্যেক পরগনায় একজন আমিন, শিকদার, একজন কোষাধ্যক্ষ ও হিসাবরক্ষক হিসেবে একজন হিন্দু ও একজন ফার্সি কর্মচারী থাকতেন। একজন মুন্সিফান পরগনার কর্মচারীদের কাজকর্ম তত্ত্বাবধান করতেন। সরকারি কর্মচারীদের বদলির ব্যবস্থা ছিল। ভূমি রাজস্ব ব্যবস্থা। শেরশাহের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হল ভূমি রাজস্ব ব্যবস্থা। ভূমি রাজস্ব ব্যবস্থায় কৃষকের গুরুত্ব সম্পর্কে তিনি সচেতন ছিলেন। তাঁর নিজের ভাষায়, কোট, আমি যদি কৃষকদের অত্যাচার করি তাহলে তারা গ্রাম ছেড়ে চলে যাবে এবং সমস্ত দেশ জনশূন্য ও ধ্বংস হয়ে যাবে, আনকোট। প্রতিটি জমি যথাযথ জরিপ করার পর খাজনা নির্ধারণ করা হতো এবং তা সরাসরি কৃষকদের কাছ থেকে নগদে বা শস্যে আদায় করা হতো। রাজস্বের হার ছিল উৎপন্ন ফসলের 1/3 বা 1/4। রাজস্ব আদায়ের জন্য আমিন, মুকাদ্দম, পাটোয়ারি, কানুনগো প্রভৃতি কর্মচারীর সাহায্য নেওয়া হতো। রাজস্ব আদায়ে কড়াকড়ি ছিল, কিন্তু কোনো কারণে শস্যের ক্ষতি হলে কর ছাড়ের ব্যবস্থাও ছিল। সম্ভবত কৃষি ঋণের ব্যবস্থাও ছিল। জমিতে কৃষকদের অধিকারের স্বীকৃতি স্বরূপ কবুলিয়ত বা পাট্টার ব্যবস্থা ছিল। পৃষ্ঠা 159। শেরশাহর রাজস্ব ব্যবস্থার মূল লক্ষ্য ছিল সরকারের আর্থিক সাচ্ছল্য বিধানের সঙ্গে সঙ্গে প্রজার স্বার্থ রক্ষা করা।
সি, আর্থিক সংস্কার। রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারের দিকেও শেরশাহ লক্ষ্য রেখেছিলেন। তিনি মুদ্রা ব্যবস্থার সংস্কার করেন ও একটি বলিষ্ঠ শুল্ক নীতি গ্রহণ করেন। পরিবহনের উন্নতির জন্য তিনি জিটি রোড সহ কয়েকটি বড় বড় রাস্তা নির্মাণ করেন। যাত্রীদের সুবিধার্থে রাস্তার ধারে ধারে বৃক্ষরোপণ করা হয় ও সরাইখানা নির্মাণ করা হয়। এই সরাইখানাগুলি আবার ডাকঘর ও সংবাদ আদান প্রদানের কাজও করত। ডি, পুলিশ, বিচার ও সামরিক বিভাগ। রাজ্যের সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশি ব্যবস্থাকে সংস্কার করা হয়। গ্রামে শান্তি রক্ষার দায়িত্ব ছিল গ্রাম প্রধানের হাতে। বিচার কার্যে ধনী দরিদ্রের প্রভেদ করা হতো না। পরগনায় বিচারের দায়িত্ব পালন করতেন আমিন, কাজী ও মীর ই অদল। রাজধানীতে প্রধান কাজী বিচার কার্য সম্পাদন করতেন। বিচারের সর্বোচ্চ ক্ষমতা ছিল স্বয়ং সম্রাটের হাতে। সামরিক বিভাগকে শক্তিশালী করার জন্য তিনি আলাউদ্দিনের পথ অনুসরণ করেন। তিনি একটি নিয়মিত বিরাট সৈন্যবাহিনী গড়ে তোলেন। প্রতিটি সৈনিক তাঁর প্রতি অনুগত ছিলেন এবং সেনাবাহিনীতে কঠোর শৃঙ্খলা রক্ষা করা হতো। কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হতো না। শেরশাহর কৃতিত্ব। মধ্যযুগের ইতিহাসে শেরশাহ নিঃসন্দেহে একজন অত্যন্ত উল্লেখযোগ্য শাসক। সামান্য একজন জাগিরদারের পুত্র হয়েও তিনি যেভাবে নিজ প্রতিভা বলে নবজাত মোগল সাম্রাজ্যের অবলুপ্তি ঘটিয়ে পাঠানদের পুনরুত্থানের সুযোগ করে দিয়েছিলেন, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাঁর সামরিক প্রতিভা উল্লেখযোগ্য হলেও ভারতের ইতিহাসে আমরা তাঁর থেকেও দক্ষ ও শক্তিশালী বীরের নাম হয়তো করতে পারি, কিন্তু আকবরের আগে মধ্যযুগের কোনো সুলতানি শাসক হিসেবে তাঁর সমকক্ষ ছিলেন না। বিশেষত যেভাবে তিনি স্বৈরতন্ত্রের সঙ্গে প্রজার বাৎসল্যের সমন্বয় ঘটিয়েছিলেন তার দ্বিতীয় নজির নেই। পরবর্তী যুগে একমাত্র আকবরই তাঁর কৃতিত্বকে ছাপিয়ে গিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রেও ভুললে চলবে না যে শেরশাহর রাজত্বের স্থায়িত্ব ছিল মাত্র 5 বছর এবং শেরশাহর শাসননীতির অনেক কিছুই আকবর গ্রহণ করেছিলেন। শেরশাহর রাজনীতির প্রশংসা ঐতিহাসিক মাত্রেই করতে বাধ্য হয়েছেন। নির্মাতা ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে সাসারামে নির্মিত তাঁর সমাধি আজও বিদ্যমান। সবশেষে শেরশাহ হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে সমান দৃষ্টিতে দেখতেন। তাঁর সেনাপতি ব্রহ্মজিৎ গৌড় ছিলেন একজন হিন্দু। তিনি ধর্মনিরপেক্ষতার যে দৃষ্টান্ত রেখেছিলেন তা মধ্যযুগের ইতিহাসে অতুলনীয়। 3. আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ। আকবরের প্রকৃত নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আকবর ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক। পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম মহামতি আকবর নামেও পরিচিত। তিনি মোগল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। বৈরাম খানের তত্ত্বাবধানে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। 1560 খ্রিস্টাব্দে বৈরাম খানকে সরিয়ে আকবর নিজে সকল ক্ষমতা দখল করেন। কিন্তু আকবর ভারতবর্ষ এবং আফগানিস্তানে তাঁর সাম্রাজ্য বিস্তার চালিয়ে যান। রাজ্য জয়ের আদর্শ। বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেও তার বিস্তৃতি সাধন করার সুযোগ পাননি। হুমায়ুনের সময় মোগল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটেছিল। দিল্লির সিংহাসন পুনরাধিকার করলেও হুমায়ুন তাঁকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করতে পারেননি। পিতা ও পিতামহের এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেন আকবর। এই কারণেই তাঁকে মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী। তাঁর সুদীর্ঘ রাজত্বকাল অতিবাহিত হয়েছিল রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তারে। তিনি বিশ্বাস করতেন যুদ্ধবিগ্রহ ছিল রাজার অন্যতম প্রধান কর্তব্য। তিনি বলতেন, কোট,
রাজার উচিত সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা, নতুবা প্রতিবেশী রাজারা তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ে রুখে দাঁড়াবে। আনকোট। কিন্তু আকবরের সাম্রাজ্যবাদ নিছক নগ্ন আক্রমণ বা পররাজ্য গ্রাসের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ছিল না। আবুল ফজলের মতে আকবরের রাজ্যজয় নীতির উদ্দেশ্য ছিল স্বার্থপর ও অত্যাচারী শাসকদের অপসৃত করে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। সমগ্র ভারত জয় করে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে এক ঐক্যের বন্ধনে আবদ্ধ করার সুমহান আদর্শ তাঁকে অনুপ্রাণিত করেছিল। তাই লক্ষ্য করা যায় বিভিন্ন এলাকায় তিনি ভিন্ন ভিন্ন নীতি অনুসরণ করেছিলেন। পৃষ্ঠা 160। রাজপুতদের তিনি প্রেম ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে মুসলমানদের হিতাকাঙ্ক্ষী করে তোলেন। আবার দাক্ষিণাত্যে নৈরাজ্য দূর করে তিনি পর্তুগিজদের ক্ষমতা বিস্তারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সাম্রাজ্যবাদী নীতি ধর্মীয় গোঁড়ামির দ্বারা আচ্ছন্ন হয়নি। ভারতবর্ষকে তিনি দারুল ইসলাম বা ইসলামিক রাষ্ট্রে পরিণত করার কোনো চেষ্টাই করেননি। হিন্দু রাজ্য দখল করলেও তিনি হিন্দুদের প্রতি উদার নীতি গ্রহণ করেছিলেন। সর্বোপরি নিছক রাজ্যজয়ের জন্যই তিনি অস্ত্র ধারণ করেননি। সর্বত্র শান্তি শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা করে তিনি সত্যিকারের রাজধর্মই পালন করেছিলেন। আকবরের সাম্রাজ্য বিস্তার। উত্তর ভারত। আকবরের সাম্রাজ্যবাদী নীতির সূচনা হয়েছিল বৈরাম খানের জীবদ্দশাতেই। আজমির, মলয় ও গড়কাটাঙ্গা বা গন্ডোয়ানায় এই সময় অভিযান প্রেরিত হয়েছিল। পরে আকবর রাজপুতানার অধিকাংশ অঞ্চলে নিজ প্রাধান্য প্রতিষ্ঠা করে বাংলা ও গুজরাট অধিকার করেন। আকবর রাজপুতদের সঙ্গে প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হন। তবে মেবারের রানা প্রতাপ তাঁর আনুগত্য মানতে অস্বীকার করেন। কিন্তু 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে তাঁর পরাজয় ঘটে। মৃত্যুর আগে রানা প্রতাপ মেবারের বেশ কিছু অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হন। রণথম্ভর ও কালিঞ্জর আকবরের বশ্যতা স্বীকার করে। এরপর আকবর কাবুল, কাশ্মীর, সিন্ধু, ওড়িশা ও কান্দাহার জয় করে উত্তর ভারত বিজয় সম্পূর্ণ করেন। কিন্তু গুজরাট এবং বিশেষত বাংলায় তার আধিপত্য সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। মাঝে মাঝেই জেগে ওঠা বিদ্রোহ তাঁর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে আকবর এইসব বিদ্রোহকে দমন করতে সক্ষমও হয়েছিলেন। আকবরের রাজপুত নীতি। খানুয়ার যুদ্ধে বাবরের কাছে পরাজিত হলেও রাজপুতরা যথেষ্ট শক্তিশালী ছিল। আকবর তাঁর প্রখর রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে রাজপুতদের সঙ্গে মিত্রতা রক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। তিনি বুঝেছিলেন দেশীয় আফগানদের বিরুদ্ধে লড়াই করে সাম্রাজ্য রক্ষা করতে হলে রাজপুতদের সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করা একান্ত জরুরি। তাই তিনি রাজপুতদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য সমবেতভাবে চেষ্টা করেন। 1562 খ্রিস্টাব্দে অম্বরের রাজা বিহারীমল আকবরের বশ্যতা স্বীকার করেন এবং বিহারীমল আকবরের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেন। বিহারীমল পুত্র ভগবান দাস ও পৌত্র মানসিংহ আগ্রায় আসেন। এরা সবাই দিল্লিতে সেনাবাহিনীতে উচ্চ পদে আসীন হন। এইভাবে আকবর 3 জন বিশিষ্ট রাজপুতের মিত্রতা অর্জন করেন, যারা পরে মোগল সাম্রাজ্য বিস্তারে আকবরকে বিশেষভাবে সাহায্য করেছিলেন। দক্ষিণ ভারত। উত্তর ভারতের পর আকবর দক্ষিণ ভারত বিজয়ে মন দেন। দক্ষিণ ভারতের রাজ্যগুলি দখল করে একটি সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপনই আকবরের একমাত্র উদ্দেশ্য ছিল না। দক্ষিণ ভারতে পর্তুগিজদের শক্তিবৃদ্ধি তার উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন দুর্বল ও পরস্পর বিবদমান দক্ষিণী সুলতানদের পক্ষে পর্তুগিজদের আগ্রাসন প্রতিরোধ করা সম্ভবপর নয়।
কাজেই দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার না করে তাঁর কোনো উপায় ছিল না। তবে তিনি এটিও উপলব্ধি করেছিলেন যে সমগ্র দক্ষিণ ভারত জয় তাঁর পক্ষে অসম্ভব। আকবর প্রথমে এখানে শান্তিপূর্ণ পথে সাম্রাজ্য বিস্তারে সচেষ্ট হন, কিন্তু খানদেশ ছাড়া অন্য কোনো রাজ্য তাঁর বশ্যতা স্বীকার করতে রাজি না হওয়ায় তিনি যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য হন এবং প্রথমে আহমদনগর ও পরে আশিগড় দখল করেন। পরবর্তী সময়ে দক্ষিণে তাঁর সাম্রাজ্য কৃষ্ণা নদীর উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়, কিন্তু দাক্ষিণাত্যে তাঁর রাজ্য বিজয় নীতি নামেমাত্র সফল হয়েছিল। আকবরের কৃতিত্ব: দাক্ষিণাত্য বাংলা ও গুজরাট ছাড়া অন্যত্র আকবরের প্রাধান্য সুপ্রতিষ্ঠিত ছিল। তাঁর রাজত্বকালে মোগল সাম্রাজ্য স্থায়িত্ব লাভ করে। তাঁর কঠোর ব্যক্তিত্ব, সামরিক শক্তি ও উদার ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এই স্থায়িত্বের সহায়ক হয়েছিল। তিনি ষোড়শ শতকের ভারতীয় রাজনৈতিক দৈন্য ও অন্তঃসার শূন্যতার পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন বিগত কয়েক দশক ধরে দেশের সর্বত্র যে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা চলছিল তার অবসান করতে হলে এক শক্তিশালী সাম্রাজ্যবাদী নীতি অপরিহার্য ছিল। কিন্তু নিছক বাহুবল কোনো সাম্রাজ্যের স্থায়িত্ব বিধান করতে পারে না। তাই এই স্থায়িত্ব বিধানের জন্য তিনি একটি দক্ষ শাসন ব্যবস্থার প্রবর্তন এবং ঐক্য ও সংহতির বন্ধনে সমস্ত ভারতবাসীকে এক সূত্রে আবদ্ধ করে মোগল রাজশক্তিকে একটি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন।